জানা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব ইতিহাসের অনবদ্য কয়েকটা জায়গা বা প্রশ্ন যেগুলো কলেজ সার্ভিস কমিশন বা WBCS বা অন্য পরীক্ষায় খুব আসছে। বিহারে যারা পরীক্ষাকে পাখির চোখ করেছো, ডিসেম্বর দিতে চলেছ, তারা এই জায়গাগুলোকে ভালো করে ক্যাচ করবে। কত সূক্ষ্ম সূক্ষ্ম জায়গা, কত গভীর থেকে কোশ্চেনগুলো করছে। ভারতবর্ষে বিপ্লবী কার্যকলাপ বা রেভলিউশনারি অ্যাক্টিভিটি থেকে বেশ কিছু প্রশ্ন দিচ্ছে, যে প্রশ্নগুলো তোমাদের অবশ্যই আলোকপাত করা দরকার। আবারও বলছি, প্রিভিয়াসের কোশ্চেন যদি ঘাঁটো, এই জায়গাগুলো থেকে খুব ভালো ভালো প্রশ্ন তুলেছে, সেগুলো দেওয়ার চেষ্টা করব। এই বিপ্লবী কার্যকলাপ নিয়ে বলতে গিয়ে প্রথমেই বলে নেওয়া দরকার 1899 সালে যে মিত্রমেলা, 1902 অনুশীলন সমিতি, 1906 যুগান্তর দল, 1905 ঢাকা অনুশীলন সমিতি, একটা পার্ট তো ছিলই। 1914 সালে চন্দ্রশেখর আজাদের হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশন, যে দলে ভগৎ সিং যোগদান করলে 1928 সালে নাম হয়ে যাচ্ছে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিক অ্যাসোসিয়েশন। আমরা জানি 1926 সালে 1926 ভগৎ সিং তৈরি করেছিল 9 জন ভারত সভা। এগুলো সবই কিন্তু বিপ্লবী কার্যকলাপে যুক্ত ছিল। মনে রাখতে হবে, বিশ্বনাথ দত্ত, এই স্বামীজির বাবা, বিবেকানন্দের পিতা বিশ্বনাথ দত্ত একজন অ্যাটর্নি ছিলেন, কলকাতা হাইকোর্টে তার উঠা বসা ছিল। সেই পরিবারের মানুষ জানেন বোমা তৈরি করেছিল। আপনারা ভাবলবাক রাখবে, 1892-তে যখন অরবিন্দ ঘোষ ICS কোয়ালিফাইড করলো, 1893-তে তিনি পোস্টিং নিচ্ছে গুজরাটের বরোদাতে। সেই অরবিন্দ ঘোষের ভাই বারিন্দ্র কুমার ঘোষ যুগান্তর দলে যোগ দিয়ে বোমা তৈরি করার কাজে লিপ্ত হয়ে গেছিলেন। এই বারিন্দ্র কুমার ঘোষ, ভূপেন্দ্রনাথ দত্ত, বিবেকানন্দের যিনি ভাই, অরবিন্দ ঘোষের ভাই বারিন্দ্র কুমার ঘোষ, এরা সকলেই কিন্তু বিপ্লবী কার্যকলাপে যুক্ত হয়ে পড়েছিল। প্রত্যেকে মনে রাখবে, অরবিন্দ ঘোষ কোথায় কোন বোমা ফাটানো হবে সিগনেচার করতেন। ক্ষুদিরাম প্রফুল্ল চাকি যে বোমাটা ফেলেছিলেন কিংসফোর্ডকে, যদিও ভুলবশত অন্য লোককে তারা ফেলেছিল, সেই সিগনেচারটা অরবিন্দ ঘোষের ছিল। সেই জন্য আলিপুর বোমা মামলার প্রধান আসামি হলো অরবিন্দ ঘোষ। আপনারা ভুলে যাবেন না। আপনার ভাবলবাক লাগবে, এই হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশন দলে যোগ দিয়েছিল ভগবতী চরণ বাহারা। কে যোগ দিয়েছিল? ভগবতী চরণ বাহারা, যে মানুষটা একটা বই লিখেছিল যার নাম বোমা দর্শন, দ্য ফিলোসফি অফ বম। কি নাম? দ্য ফিলোসফি অফ বম বা বোমা দর্শন। ভগবতী চরণ বাহারার বিখ্যাত সেই বই, যেটা বিপ্লবী কার্যকলাপে ত্বরান্বিত করে দিয়েছিল। সূর্য সেন ইন্ডিয়া রিপাবলিকান আর্মি দল গঠন করেছিল, মনে রাখতে হবে। ইউরোপীয় পাহাড়তলি ক্লাব আক্রমণ, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, এই সমস্ত মানুষেরা যোগদান করে ফেলেছিল। এই জায়গাগুলোর উপরে ভালো করে আপনারা পড়বেন। এই বিপ্লবী কার্যকলাপ যদি বাংলা ভারতে ছিল না, ভারতের বাইরে যদি আমরা দেখি, শ্যামজি কৃষ্ণ বর্মার ইন্ডিয়া হাউস 1905-এ একটা ছাত্রবাস ছিল। প্রি ইন্ডিয়া সোসাইটি, ভালো করে দেখবে তোমরা। ইন্ডিয়ান হোম রুল সোসাইটি দেখবে, ইন্ডিয়ান হোম রুল সোসাইটি, ফ্রি ইন্ডিয়া সোসাইটি, ইন্ডিয়া হাউস, এগুলো বড় প্রভাব ফেলেছিল। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ 1907-এ তারকনাথ দাস এবং সোহন সিং ভাকনা আমেরিকায় প্রতিষ্ঠা করেছিল। সেই ক্যালিফোর্নিয়া শহরে তুমি দেখতে পারো। সান ফ্রান্সিসকো শহরে সেটা 1913-তে গদর পার্টিতে নামাঙ্কিত হয়ে যাচ্ছে। এই যে বিপ্লবী কার্যকলাপ, এই কার্যকলাপগুলো ভালো করে দেখবেন। শচীন্দ্রনাথ সান্যালের 1922 সালে যে বন্দি জীবন বই, এটা সবচেয়ে চমৎকার পরীক্ষায় এসেছে, একাধিক পরীক্ষায়। শচীন্দ্রনাথ সান্যালের বন্দি জীবন 1922-এ প্রকাশ পায়। গান্ধীজির অসহযোগ আন্দোলন চলাকালীন 1920 থেকে 22, মনে রাখবেন, দুটো অবশ্যনীয় ঘটনা। একটা হচ্ছে আলবার্ট আইনস্টাইনের নোবেল, এটা ভুলে গেলে চলবে না, 1921-এ নোবেল। আর 1922 সালে বন্দি জীবন বই প্রকাশ এই আন্দোলনকে একটা নতুন মাত্রা যোগ করে দিয়েছিল। ইন্টারভিউ কোশ্চেন ছিল গান্ধীজি যে অসহযোগ আন্দোলন, নন কোঅপারেটিভ মুভমেন্ট 1920 থেকে 22, এই মুভমেন্ট চলাকালীন পৃথিবী খ্যাত কোন বিজ্ঞানী নোবেল পুরস্কার পান? আলবার্ট আইনস্টাইন। এবং অসহযোগ আন্দোলনের ঠিক সমসাময়িককালে একটা বিখ্যাত বই বিপ্লবীর দ্বারা প্রকাশ পেয়েছিল, সেই বিপ্লবীর দ্বারা প্রকাশিত বইটার নাম হচ্ছে বন্দি জীবন। আপনি মনে রাখবেন, 1930 থেকে 34 যে আইন অমান্য আন্দোলন চলেছিল, এই আইন অমান্য চলাকালীন সিবি রমণীর নোবেল বিশ্বকে ত্বরান্বিত করেছিল। এই দুটো বস্তু ইন্টারভিউ কোশ্চেন ছিল। গান্ধীজি আইন অমান্য আন্দোলন চলাকালীন একজন ভারতীয় নাম বলো যারা নোবেল পুরস্কার পেয়েছিল। 1920 থেকে 22 অসহযোগ আন্দোলন চলাকালীন কোন ব্যক্তি নোবেল পুরস্কার পেয়েছিল। তাই ইতিহাস যখন পড়বেন, বিউরির ভাষায়, হিস্ট্রি যে সায়েন্স, ইতিহাস বিজ্ঞান, এটা কমন নয়, বিষয় নয়, বিজ্ঞান আকারে পড়বেন, লিঙ্ক করে পড়বেন, কম্পারেটিভ আকারে পড়বেন, শর্ট প্রশ্ন MCQ আর এনাফ, এইগুলো পড়লে হয়ে যাবে। এই করবেন না, গোটা পশ্চিমবাংলা MCQ ছুঁয়ে গেল। সাবজেক্টের ডেপ গভীর তৈরি করুন, আর এই গভীরতা, ডেপ, নলেজ, স্কিল আপনাকে প্রমাণ করে দেবে ইন্টারভিউয়ে আপনি অন্যের থেকে আলাদা। শুরু করছি বেশ কিছু জায়গা আজকে। আমরা অবশ্যই দেখবেন শচীন্দ্রনাথ সান্যাল কী প্রভাব ফেলেছিল, আজকে দেখে নেব আমরা। প্রথম প্রশ্ন দেখেছি, যারা কলেজ সার্ভিস কমিশন ডিসেম্বর মাসে পরীক্ষা দিতে চলেছ, যারা আপার প্রাইমারি সাবজেক্ট প্লে করতে চলেছ, আগামী দিনে যারা বিহারে পরীক্ষা দিতে চলেছ, আগামী দিনে PhD পরীক্ষা দিতে চলেছ, ইতিহাসকে নিয়ে যারা বাঁচতে চাইছো, ইতিহাসকে নিয়ে যারা এগোতে চাইছো, তারা অবশ্যই কিন্তু আবারও বলছি, আপনারা একটু স্কিল বা নলেজ আকারে পড়বেন, কনসেপ্ট আকারে নিয়ে পড়বেন। বেসিক কিছু নয়, বেসিকগুলোকে বাড়িতে করে নিন, বেসিকের বাইরে গিয়ে নতুন দিগন্ত তৈরি করুন সাবজেক্টকে নিয়ে। প্রথম প্রশ্ন আমি রেখেছি, বন্দি জীবন বইটি কত সালে প্রকাশ পেয়েছিল? অপশন 4টে স্ক্রিনে ভাসছে, উত্তর দেখো আলাদা কালিতে মার্ক করে দিয়েছি। এই বন্দি জীবন বইটা অবশ্যই প্রকাশ পেয়েছিল 1922 সালে। তাহলে গান্ধীজির যে অসহযোগ আন্দোলন চলেছিল 1920 থেকে 22, তোমরা সকলে সেটা জানো। এই অসহযোগ আন্দোলন চলাকালীন কোন বিশ্বখ্যাত বিখ্যাত নোবেল পুরস্কার পেয়েছিল? আলবার্ট আইনস্টাইন 1921। আর বিখ্যাত বইটার নাম হচ্ছে
বন্দি জীবন। আর এই আন্দোলন চলাকালীন 1920 থেকে 21 গান্ধীজির কর্মদক্ষতায় মুগ্ধ হয়ে 1921 সালে সেই এসে ডাঙ্গে, পুরো নাম শ্রীপাদ অমৃত ডাঙ্গে, লিখলেন গান্ধী ভার্সেস লেনিন। এই গ্রন্থগুলো আপনি খাতায় নোট করবেন, পরীক্ষায় বলে বলে কোশ্চেন দিচ্ছেন, মুখস্থ করবেন না, এমসিকিউ প্র্যাকটিস করবেন না, ডেপ তৈরি করুন। আবারও বলছে, তাই গান্ধীজি অসহযোগ আন্দোলন চলাকালীন, অসহযোগ শেষ কবে হয় 20, শেষ কবে 22। এই আন্দোলন চলাকালীন কোন পৃথিবীখ্যাত মানুষ নোবেল পুরস্কার পেয়েছিলেন? আলবার্ট আইনস্টাইন 1921। এবং এই আন্দোলন চলাকালীন সেই গান্ধী ভার্সেস লেনিন লিখছেন 1921-এ সেই এসে ডাঙ্গে বা শ্রীপাদ অমৃত ডাঙ্গে, মনে রাখবে এটা বিখ্যাত বই। এবং 1922 সালে লিখলেন বন্দি জীবন। কে লিখলেন? না শচীন্দ্রনাথ সান্যাল। এবং তার জীবনীটা আজকে বলার চেষ্টা করব। এই মানুষটা কে ছিলেন ভালো করে আমরা দেখার চেষ্টা করব। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে যে বিখ্যাত জেল এখনও আছে, মনে রাখবে, সে সেলুলার জেলে বসে লিখেছিলেন। এই কোশ্চেনটা পরীক্ষায় দিয়েছিল। বন্দি জীবন বইটি কত সালে প্রকাশ পায়, কে লিখেছিলেন এবং কোন জেলে বসে লিখেছিলেন, অনেকগুলো কোশ্চেন বের করে ফেলার চেষ্টা করলাম। তার জন্ম হয়েছিল 1893 3 জুন তারিখে জন্ম হয়েছিল। উত্তরপ্রদেশের বারাণসী শহরের সন্তান ছিলেন এই শচীন্দ্রনাথ সান্যাল। 1912 সালে দিল্লি ষড়যন্ত্র মামলা, মনে রাখবে, যেখানে রাসবিহারী বসুর একটা বড় ভূমিকা ছিল, বসন্ত বিশ্বাসের একটা বড় ভূমিকা ছিল, সেই দিল্লি ষড়যন্ত্র মামলাতেও নিযুক্ত হয়েছিলেন আর কেউ নন, শচীন্দ্রনাথ সান্যাল। মনে রাখবে, আমরা জানি তৎকালীন ভাইসরয় লর্ড দ্বিতীয় হার্ডিঞ্জকে আক্রমণ করার জন্য তাকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছিল। তাকে বলতে কাকে? শচীন্দ্রনাথ সান্যাল। মূল কিন্তু আসামি হয়েছিল রাসবিহারী বসু, চন্দননগরের ছেলে, আর শচীন্দ্রনাথ সান্যাল বারাণসীর সন্তান। 1913 সালে, ভালো করে মনে রাখবে, 1913 অনুশীলন সমিতির যে পাটনা ব্রাঞ্চ ছিল, মনে রাখবে এটা তোমরা সকলে জানো, 1902 সালের 24শে মার্চ, দিনটা বলবো, 1902 সালের 24শে মার্চ অনুশীলন সমিতি গড়ে উঠেছিল সোমবার দিনে। ওরা ছিল দোল পূর্ণিমা। কি বললাম? 1902 24শে মার্চ সোমবার দোল পূর্ণিমার দিনে সকাল 10টার সময় অনুশীলন সমিতি গড়ে উঠেছিল। বঙ্কিমচন্দ্রের অনুশীলন তত্ত্বের অনুকরণে এটি প্রতিষ্ঠা হয়েছিল। সেই ভগিনী নিবেদিতার নামকরণ করে দিয়েছিলেন। সেই অনুশীলন সমিতির 1905-এ গড়ে উঠল ঢাকা অনুশীলন সমিতি। এই ঢাকা অনুশীলন সমিতির দায়িত্বে ছিল পুলিন বিহারী দাস। এই ঢাকা অনুশীলন সমিতি 1906 সালে যুগান্তর দল গড়ে উঠলে জোর কদমে কাজ শুরু করে দিয়েছিল। তাই অনুশীলন সমিতির পাটনা ব্রাঞ্চে যোগ দিয়েছিল 1913 সালে, যে বছর গদর পার্টি প্রতিষ্ঠা হচ্ছে, আর কেউ নন, সেই শচীন্দ্রনাথ সান্যাল। এবং গদর পার্টিকে বাংলা এবং উড়িষ্যায় ছড়িয়ে দিয়েছিল, আর কেউ নন, সেই বাঘা যতীন বা যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় গদর পার্টিকে বাংলা উড়িষ্যায় ছড়িয়ে দিয়েছিল। আর অনুশীলন সমিতির পাটনা ব্রাঞ্চকে নিয়ন্ত্রণ করছিল, আর কেউ নন, শচীন্দ্রনাথ সান্যাল। গদর ষড়যন্ত্র মামলা বাঘাযতীনের নেতৃত্বে ভারতবর্ষে আসছে, সেখানেও তিনি যুক্ত হয়ে পড়েছিলেন। তিনি বলতে আর কেউ নন, শচীন্দ্রনাথ সান্যাল। রাসবিহারী বসু জাপানে পালিয়ে যাওয়ার পর এই শচীন্দ্রনাথ সান্যাল সবচেয়ে সিনিয়র বলে চিহ্নিত হয়েছিলেন ভারতবর্ষের বিপ্লবী আন্দোলনে। সবচেয়ে সিনিয়র প্রবীণ বিপ্লবী বলে চিহ্নিত হন রাসবিহারী বসু জাপানে চলে যাওয়ার পর। সেই মানুষটির কেউ নন, তার নাম শচীন্দ্রনাথ সান্যাল। মনে রাখবে, তার বিখ্যাত একটি বইয়ের নাম না বললেই নয়, দ্য রেভলিউশনারি শিরোনামে হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশনের ইশতেহার তিনি লিখে দিয়েছিলেন। আবারও বলবো, হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশন যে দলটি চন্দ্রশেখর আজাদ গড়ে তুলেছিলেন, সেই দলের যে ইশতেহার, তার নাম দ্য রেভলিউশনারি। লেখক আর কেউ নন, শচীন্দ্রনাথ সান্যাল। এই মানুষটি কাকুরি ষড়যন্ত্র মামলার আসামি হিসাবে যুক্ত হয়েছিলেন। কাকুরি ষড়যন্ত্র মামলা রামপ্রসাদ বিসমিলের নেতৃত্ব হয়েছিল। সেই রামপ্রসাদ বিসমিলের সঙ্গে তিনি যুক্ত হয়ে কোথায় অ্যারেস্ট হলেন? না, নৈনি কেন্দ্রীয় কারাগার, তখন উত্তরপ্রদেশ থাকলেও বা ইউনাইটেড প্রভিন্স থাকলেও এখন উত্তরাখণ্ড। নৈনি কেন্দ্রীয় কারাগার। আপনি রেলের পরীক্ষায় প্রশ্ন দেখুন, নিচের কোন বিপ্লবী কাকুরি ষড়যন্ত্র মামলা আসামি রূপে নৈনি কারাগারে গ্রেপ্তার হন? অপশনে রামপ্রসাদ বিসমিল মেরেজ ছিল। রেলের প্রশ্ন দেখার পরে মুগ্ধ হয়ে গেছিলাম আমি, কোশ্চেন কি লেভেল হতে পারে। তাই নৈনি কেন্দ্রীয় কারাগার এখন উত্তরাখণ্ডে। কাকুরি মামলা আসামি রূপে শচীন্দ্রনাথ সান্যাল অ্যারেস্ট হন। আর কাকুরি ষড়যন্ত্র মামলা আসামি রূপে গোরক্ষপুর জেলে বন্দী হয়েছিলেন রামপ্রসাদ বিসমিল। আর নৈনি কারাগারে গ্রেপ্তার হয়েছিলেন রামপ্রসাদ বিসমিল। একেবারে সহযোগী রূপে কাজ করেছেন, আর কেউ নন, শচীন্দ্রনাথ সান্যাল। তাই শচীন্দ্রনাথ সান্যালকে আপনি বারাণসী ষড়যন্ত্র মামলায় দেখতে পাবেন। শচীন্দ্রনাথ সান্যালকে আপনি দ্বিতীয়, আমরা যে দিল্লি ষড়যন্ত্র মামলা প্রথম দেখছি সেখানে দেখতে পাবেন। দিল্লি ষড়যন্ত্র মামলা, বারাণসী ষড়যন্ত্র মামলা এবং কাকুরি ষড়যন্ত্র মামলায় লিখতে পেলাম। প্রশ্নটা করে দিলেন, আপনি খাতায় তৈরি করে নিন নিজে যে নিচের কোন মামলার আসামি ছিলেন না শচীন্দ্রনাথ সান্যাল। তিনটি উত্তর পেয়ে গেলেন, একটা বারাণসী, একটা দিল্লি, একটা কাকুরি। চতুর্থ উত্তর আপনি নিজে বের করে নিতে পারবেন। কনসেপ্ট জিন্দাবাদ,
কনসেপ্ট জিন্দাবাদ, মনে রাখবেন এটা। তাই 3টে মামলায় আসামি হলেন শচীন্দ্রনাথ সান্যাল। এনাকে পড়িয়ে দেওয়া হয় বারাণসী মামলার আসামি শচীন্দ্রনাথ সান্যাল। আপনি দিল্লিটা মনে রাখবেন এবং কাকুরিটা মনে রাখবেন, আপনি চাকরি পাবেন। নৈনী কেন্দ্র কারাগারে কোন বিপ্লবী বন্দী হয়েছিলেন, এটা রেলের পরীক্ষা প্রশ্ন ছিল। দ্য রেভলিউশন ইস্তাহারের লেখক কে ছিলেন, খুব ভালো ভালো কোশ্চেন এখান দিয়ে দিয়েছিল, তাই সাজিয়ে দিতে বাধ্য হলাম আমরা। এবং কোন বিপ্লবী সেলুলার জেলে 2বার বন্দী হয়েছিলেন, আর কেউ নন শচীন্দ্রনাথ সান্যাল। কোন বিপ্লবী যক্ষারোগ আক্রান্তে মারা যান, আর কেউ নন, মনে রাখবেন শচীন্দ্রনাথ সান্যাল। আমরা যদি পেতে পারি সেই সাংবাদিকের নাম করো যিনি যক্ষারোগে মারা যান, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, হিন্দু প্যাট্রিয়ট সম্পাদক, যিনি যক্ষারোগ আক্রান্ত হয়েছিলেন, কিন্তু মনে রাখবে। তবে এটাও দিতে পারে কোন বিপ্লবী, কোন সাংবাদিক যক্ষারোগে মারা যান, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। কোন বিপ্লবী যক্ষারোগে মারা যান, উত্তর নিয়ে নেব আমরা শচীন্দ্রনাথ সান্যাল। 1942 সালে 7 ফেব্রুয়ারি গোরক্ষপুরে মারা যান কারাগারে। আর এই গোরক্ষপুর জেলে ফাঁসি হয়েছিল এই কাকুরি মামলা আসামি, আমরা সকলেই জানো, রামপ্রসাদ বিসমিল। আর এই গোরক্ষপুর কারাগারে মারা যাচ্ছে 1942 সালে শচীন্দ্রনাথ সান্যাল। ইতিহাসটা বললাম, ভালো করে শুনবেন, প্রশ্ন কমন পেতে চলেছেন আপনারা। নেক্সট, ভগৎ সিং সান্ডার্সকে, জন সান্ডার্সকে কত সালে গুলি করেছিলেন? 1928, 1927, 30 এবং 29। ডেটগুলো খেয়াল করবেন, ডেট সহকারে পরীক্ষা কোশ্চেন দিচ্ছে। তাই ভগৎ সিং জন সান্ডার্সকে হত্যা করেছিলেন, একদম উত্তর করে দিয়েছি, 1928-এর 17 ডিসেম্বর। 1942 সালে 17 ডিসেম্বর জাতীয় তাম্রলিপ্ত সরকার গড়ে ওঠে। আর ওই 17 ডিসেম্বর 1928 সালে ভগৎ সিং জন সান্ডার্সকে গুলি করেছিলেন। কেন করেছিলেন দেখে নিয়ে যাক। 1928-এর 7 ডিসেম্বর লাহোরের সরকারি পুলিশ সুপারিনটেন্ডেন্ট জন সান্ডার্সকে গুলি করেছিলেন ভগৎ সিং। কিন্তু ভগৎ সিং মূল লক্ষ্য ছিল কাকে গুলি করবেন না, জেমস স্কটকে তিনি হত্যা করা হয়ে গেছিল। কি বললাম? তাহলে জেমস স্কটকে তিনি মারবেন, এটা তার মূল লক্ষ্য ছিল, একে হত্যা করা মূল কাজ ছিল। কিন্তু জেমস স্কটের পরিবর্তে তিনি ভুল করে মেরে ফেলেছিল সান্ডার্সকে। ভগৎ সিং যে কাজটা করলেন, এর আগে ক্ষুদিরাম বসুর ক্ষেত্রে দেখুন তো পৌঁছে, এই ক্ষেত্রে তারা মারতে ছিল কিংসফোর্ডকে, কিন্তু নিউজিল্যান্ডের 2 নাগরিককে মেরে ফেললেন তারা ভুলবশত। ভগৎ সিং ক্ষেত্রেও ঠিক তাই, তারা জেমস স্কট, যিনি এই জেমস স্কট অর্ডারটা দিয়েছিল পাঞ্জাব কেশরী রাজপথ রায়কে লাঠিচার্জ করো, তাই জেমস স্কটকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার লক্ষ্য ছিল, কিন্তু ভুলবশত তিনি গুলি করেছিলেন জন সান্ডার্সকে। পরবর্তীকালে ভগৎ সিং এটা ভুল স্বীকারও করেছিলেন, মনে রাখবে এটা। ইন্ডিয়া উইন্স ফ্রিডম, ভালো প্রশ্ন একদম। বইটি কত সালে প্রকাশ পেয়েছিল? তোমরা সবাই জানো ইন্ডিয়া উইন্স ফ্রিডম, বিখ্যাত বই, মৌলানা আবুল কালাম আজাদের বই। এটি কত সালে প্রকাশ পেয়েছিল? 1955, 1959, 1958 এবং 57। অপশন তোমরা দেখে নিতে পারছো। 1959-এ কলকাতা থেকে প্রকাশ পায়। এটা অনেকেই বললো স্যার বইতে কলকাতা লন্ডন দুটোই পাচ্ছি। অবশ্যই কলকাতা নেবে তোমরা, অবশ্যই কলকাতা করে নেবে। 1959 সালে মৌলানা আবুল কালাম আজাদ স্বাধীন ভারতের শিক্ষামন্ত্রী হয়েছিলেন, যে মানুষটি আরবে জন্ম হয়েছিল, যে মানুষটার আমন্ত্রণে কিন্তু ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন একটি কমিশনের সভাপতি হন, তার নাম হয় রাধাকৃষ্ণন কমিশন। খড়গপুর IIT প্রতিষ্ঠাতে বড় ভূমিকা নিয়েছিল মৌলানা আবুল কালাম আজাদ। তার বিখ্যাত বই ইন্ডিয়া উইন্স ফ্রিডম, যেটা প্রকাশ পায় কলকাতা থেকে 1959। এবং এছাড়া কয়েকটা গ্রন্থ পরীক্ষায় দিয়েছে, একবার ছকে ফেলে দিয়েছি। আনহ্যাপি ইন্ডিয়া 1928 সালে প্রকাশ পাচ্ছে, লেখক লালা রাজপথ রায়। এবং ওই বছর লালা রাজপথ রায় কিন্তু মারাও যাবে, তোমরা জানো। আনহ্যাপি ইন্ডিয়া বিখ্যাত বই, পাঞ্জাব কেশরী 1928। ইন্ডিয়া ডিভাইডেড 1946-এ প্রকাশ পেয়েছিল। আর কেউ নন, যে মানুষটি পরবর্তীকালে স্বাধীন ভারতবর্ষে প্রথম রাষ্ট্রপতি হবেন, বিহারের আরেক নাগরিক কেটি সাউকে হারিয়ে। 1938 সালে সুভাষচন্দ্র বসু যে প্ল্যানিং কমিটি গঠন করেছিল, 1938 সালে প্ল্যানিং কমিটি গঠন করে সুভাষচন্দ্র বসু, সেই প্ল্যানিং কমিটির সভাপতি জওহরলাল নেহরু হয়েছিলেন, সম্পাদক হলেন কেটি সাউ। আর এই কেটি সাউকেই 1950 সালে পরাজিত করে রাষ্ট্রপতি হন। সিটি কলেজের অর্থনীতির অধ্যাপক, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সিটি কলেজের অর্থনীতির অধ্যাপক, আর কেউ নন, রাজেন্দ্র প্রসাদ। নেক্সট আসছে আরেকটা বই দিয়ে আছে, ইন্ডিয়া আনরেস্ট। কার লেখা? ভ্যালেন্টাইন চিরল, যে মানুষটা বাল গঙ্গাধর তিলককে বলেছিল দ্য আনরেস্ট ম্যান অফ ইন্ডিয়া, ভারতের বিক্ষোভের জন্য কে বলেছিলেন? এই ভ্যালেন্টাইন চিরল। সেই বইটি ইন্ডিয়া আনরেস্ট বইটি প্রকাশ পেয়েছিল 1910 সালে। ভালো করে মনে রাখবে, অনেকগুলো গ্রন্থ সাজিয়ে দিলাম। নেক্সট, দাক্ষিণাত্য সভা বা ডেকান সভা কোথায় গড়ে উঠেছিল? পাঞ্জাব, বাংলা, যুক্তপ্রদেশ, মহারাষ্ট্র। উত্তর আমরা পেয়ে গেলাম মহারাষ্ট্র। দাক্ষিণাত্য সভা গড়ে উঠেছিল, একটু ব্যাখ্যা দিয়ে দেবো। 1896-এর 4 নভেম্বর মহারাষ্ট্রে গঠিত হয় দাক্ষিণাত্য সভা। 1896-এর 4 নভেম্বর গড়ে উঠেছিল দাক্ষিণাত্য সভা। মহারাষ্ট্রে নরমপন্থী চরমপন্থী বিচ্ছেদ যখন সম্পন্ন হচ্ছে, এই সভা প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে তা আরও প্রকট হয়ে গেল, বাস্তব রূপায়িত হয়ে গেল। তাই এক্সট্রিমিস্ট এবং মডারেট এই দুটো গোষ্ঠীর বিচ্ছেদ একেবারে পরিষ্কার হয়ে যায় দাক্ষিণাত্য সভা প্রতিষ্ঠার মধ্য দিয়ে। এই সভা গোপালকৃষ্ণ গোখলে, যাকে ভারতবর্ষের ডায়মন্ড বলা হয়, ডায়মন্ড অফ ইন্ডিয়া, ভারতের হিরে বলা হয়, সেই গোখলে তার গুরু কে ছিলেন? মহাদেব গোবিন্দ রানাডের নির্দেশে এটি প্রতিষ্ঠা করেছিল। কোন শহরে? না পুরী শহরে, যে শহরে কংগ্রেস প্রতিষ্ঠার কথা ছিল, কিন্তু
প্লেগ রোগ দেখা দেওয়ার জন্য, কলেরা রোগ দেখার জন্য পুনে থেকে বোম্বাই স্থানান্তরিত হয়। কংগ্রেস প্রতিষ্ঠার কথা ছিল পুনে, সেই কংগ্রেস কিন্তু প্রতিষ্ঠা হয়নি পুনে শহরে। তাই যাই হোক, পুনে শহরে প্রতিষ্ঠা হয়েছিল দাক্ষিণাত্য সভা। প্রতিষ্ঠা করলেন গোপালকৃষ্ণ গোখলে। কার নির্দেশে? না, বোম্বাই হাইকোর্টের আইনজীবী মহাদেব গোবিন্দ রানাডে, যাকে ভারতের সক্রেটিস বলা হয়। 1870-তে প্রতিষ্ঠিত হয়েছিল পুনা সার্বজনিক সভা। কি প্রতিষ্ঠা হয়েছিল? পুনা সার্বজনিক সভা প্রতিষ্ঠা হয়েছিল 1870 সালে। আর সেই সভা থেকে বিচ্ছিন্ন হয়েই বেশ কিছু ব্যক্তি বেরিয়ে এসে নতুন একটা সংস্থা জন্ম দিল, যার নাম দাক্ষিণাত্য সভা। মোরাল তাহলে কী হলো? 1870-তে পুনা সার্বজনীন সভা গড়ে ওঠে। সেই সভা প্রতিষ্ঠায় বড় ভূমিকা নিয়েছিল মহাদেব গোবিন্দ রানাডে। কে ভূমিকা নিয়েছিল? মহাদেব গোবিন্দ রানাডে। তাদের কাছ থেকে বেরিয়ে এসে নতুন একটা সংস্থা জন্ম নিল, যার নাম দাক্ষিণাত্য সভা, গড়ে উঠছে 96 সালে। আর পুনা সার্বজনীন সভা গড়ে উঠে 70 সালে। দাক্ষিণাত্য সভা প্রতিষ্ঠা করেছে গোপালকৃষ্ণ গোখলে, আর পুনা সার্বজনীন সভা প্রতিষ্ঠা করেছে মহাদেব গোবিন্দ রানাডে। মনে রাখবে, সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কোন শহরে গড়ে উঠেছিল? মনে রাখবেন, দাক্ষিণাত্য সভা এবং সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি একই শহরে প্রতিষ্ঠা হয়েছিল, পুনে শহর। অপশন দেখতে পাচ্ছ, দিয়ে দিয়েছি, উত্তর পুনে শহরে নেব। সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটির বাংলাটাও খেয়াল করবেন, ভারত বৃত্ত সমিতি একটি পরীক্ষায় দিয়েছিল, তাই বাংলাটাও টাচ করে দিয়েছি। প্রিভিয়াস কোশ্চেন না ঘাটলে আপনি প্রাণে বাঁচতে পারবেন না। লিখে নিন খাতায়, প্রিভিয়াস কোশ্চেন না ঘাটলে প্রাণে বাঁচতে পারবেন না। আর প্রিভিয়াস ইয়ার যুক্ত প্রশ্ন বই একমাত্র বর্ণ পরিচয় বের করে চলেছি, আগামী দিনে আপডেট বের করবে। ওভারঅল ইন্ডিয়া, বেঙ্গলে যা পরীক্ষা হবে সঙ্গে সঙ্গে আপডেট দিয়ে দেওয়া হবে কোশ্চেনে, মনে রাখবেন। তো সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি বা ভারত বৃত্ত সমিতি গড়ে উঠেছিল 1905, ডেটটাও দিয়ে দিয়েছি, 12ই জুন। বঙ্গভঙ্গের সমস্যায় গড়ে উঠল মহারাষ্ট্রের কোন শহরে? পুনেতে গড়ে উঠেছিল। ভারতের হিরে নামে পরিচিত, বলে এসছে আগে, গোপালকৃষ্ণ গোখলে এটি প্রতিষ্ঠা করেছিল। এটি বলতে কি না, ভারত বৃত্ত সমিতি বা সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি। আজকে তোমাদের এই পর্যন্তই রইল। কেমন লাগলো গল্প তথ্যগুলো একটু জানিও কমেন্টের মধ্য দিয়ে। যারা ভালো ইন্টারভিউ নিতে চাইছেন প্লিজ আসুন অফলাইনে, ইউটিউব নয়, অনলাইনে নয়। আপনি ওই সুনামধন্য মানুষদের কাছে বসে আপনি নিশ্চিত নার্ভাসনেস ফিলিং করবেন, কাটানোর জন্য অফলাইন ডেমনস্ট্রেশন নিন। পশ্চিমবঙ্গের সেরা প্রশিক্ষণ নিয়ে যোগাযোগ করুন, কিন্তু চ্যালেঞ্জ দিয়ে রাখলাম। এবং আপনারা এই বইটা সংগ্রহ করে পড়তে পারেন। প্রিভিয়াস ব্যক্তিদের নামগুলো একটু দেখবেন, বারবার বলে যাচ্ছি। আপার প্রাইমারি কোর্স শুরু করা হয়েছে, আপার প্রাইমারি ভালো করে খাটবেন। প্রাইমারিতে একটা হিউজ রিক্রুটমেন্ট হয়ে চলে যাবে, এবং 9-11 চলে যাওয়ার পর যে ছাত্রছাত্রীরা কাছাকাছি গিয়ে আপনারা পারবেন না বা কাছাকাছি গিয়ে ব্যর্থ হবেন, একদম ফেলিওর বলে চিহ্নিত করবেন না। ওটা আপনার ল্যান্ডমার্ক, ওখান থেকে শুরু করুন, আপনি আপার প্রাইমারি চলে যাবেন। তাই পড়াশোনাটা কন্টিনিউ করুন, বেশি করে করুন, গতিময় করুন। ডিপ্রেশন নয়, ফার্স্টেশন নয়, আনন্দ করে আপার প্রাইমারিকে ফোকাস করুন। এবং ইন্টারভিউয়ের জন্য 1 থেকে 2 ঘন্টা পার ডে যদি নামাতে পারেন, এই টপিকগুলোকে আপনি কিন্তু অনেক করতে পারেন। কোন টপিক চুজ করেছেন, কোন টপিক চুজ করতে পারেননি, অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন, আমি গাইড করার চেষ্টা করব। আপনারা যারা প্রাইমারি নিয়ে ভালো খাটছেন এই বইটা অবশ্যই পড়বেন। যারা আপার প্রাইমারি নিয়ে খাটছেন আপনারা এই বইটাকে একটু ফলো করতে পারেন, অনেক উপকার পাবেন। তো আজকে আপনাদের এইটুকু রইল। যারা প্রিভিয়াসের কোশ্চেন ঘাটছেন সব পরীক্ষা প্রশ্নগুলোর জন্য আপার প্রাইমারি, এখন থেকে আপনি এই বইটা শুরু করতে পারেন। ইতিহাস, ভূগোল, সংবিধান থাকবে 20 + 20 + 60, তাহলে 3টে 20, সংবিধান 20, ভূগোল 20, ইতিহাস 20, 60 মনে রাখবেন। এবং বাংলা, ইংলিশ, সাইকোলজি 33 করে 90, 150 নম্বরের। ইতিহাস, ভূগোল, সংবিধানের প্রিভিয়াসের কোশ্চেনগুলো পড়ে ফেলুন, আপনি সব প্রশ্ন কমন পেয়ে যাবেন। বিভিন্ন পরীক্ষা প্রিভিয়াসগুলো কোশ্চেনগুলো ঘাটুন, আপনি নিশ্চিত কিন্তু কমন পেয়ে যাবেন। এই বইটাকে বলে গেলাম। সোশ্যাল স্টাডিজের জন্য এই বইটা, আপার প্রাইমারির জন্য এই বইটা আপনি কিনে এর ইতিহাস, ভূগোল, সংবিধান পাঠটা গুলিয়ে খান। সমস্ত গভর্নমেন্ট প্রশ্নগুলো আপনি হুবহু, কুল সার্ভিস পরীক্ষা যেমন বইটা ভাইরাল হয়েছে বেঙ্গলে, যে বলুক আর নাই বলুক একদম অপশন সময় তুলে নিচ্ছে গভর্নমেন্ট প্রশ্নগুলো। আবারও বলছি, সোশ্যাল স্টাডি যদি 60-এ আপনি 58, 60, 60 তুলতে পারেন, তার একমাত্র পথ হচ্ছে প্রিভিয়াসের কোশ্চেনগুলো ঘাটা। যারা নেট সেট দিবেন ডিসেম্বর মাসে, এই বইটাকে টেস্ট হিসেবে গ্রহণ করুন, পড়ি, প্রিভিয়াসের কোশ্চেনগুলো ঘাটুন, চ্যাপ্টার ওয়াইজ প্রশ্নগুলো ঘাটুন। রেল টাপ সিলেকশন, WBCS শুধু নয়, নেট সেটে প্রিভিয়াসের কোশ্চেনগুলো সব সাজিয়ে দেওয়া আছে। এটাকে টেক্সট, এটাকে প্র্যাকটিস, এই দুটো বই বারবার চর্চা করুন, কোনো অসুবিধা হবে না। সারা বাংলা জুড়ে মক তো শুরু করছি, ক্লাস তো চলছে। যারা নেট সেট দিতে চাইছেন, পশ্চিমবঙ্গে যদি ভালো প্রশিক্ষণ করতে চান, ভালো ইন্টারভিউ নিতে চান, যোগাযোগ করতে পারেন। এই নাম্বারে ফোন বা হোয়াটসঅ্যাপ করে নেবেন, এটা পার্সোনাল নাম্বার। 24 ঘন্টা পরিষেবা দিতে চেষ্টা করছি। আজকে এই পর্যন্ত রইল। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।